দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতির নেপথ্যের ঘটনা বিশ্লেষণ এবং পর্যবেক্ষণ করবার চেষ্টা করি, সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আমরা কথা বলতে চাই এমন একটি বিষয় নিয়ে। আমরা জানি যে নতুন করে যে 4টি সংস্কার কমিশন যে প্রতিবেদন পেশ করেছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে বহুদলীয় গণতন্ত্রের চর্চা, জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আমরা যেটি আজকে যদি একটু অন্যভাবে বলি যে বহুদলীয় গণতন্ত্রের চর্চার যে বিষয়টি আসলে কিন্তু জিয়াউর রহমানের কথা চলেও আসেন। তিনি ক্ষমতাসীন হওয়ার পর কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা থেকে এই ধারার একটি প্রচলন শুরু হয়েছিল। সব মিলিয়ে বহুদলীয় গণতন্ত্রের চর্চা যেটি নতুন পরিবর্তিত বাংলাদেশের জন্য একটা নতুন উদ্দীপনা বা পাথেয় হতে পারে, এই বিষয় নিয়ে কথা বলতে চাই, সংস্কারের বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই এবং এই যে সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো পেশ করেছেন সেই প্রস্তাবের বাস্তবায়ন আসলে কিভাবে হবে, কারা করবেন, এইসব প্রশ্নের উত্তর আজকে গণতন্ত্র আমরা খুঁজতে চাই। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন স্টুডিওতে। আমাদের সঙ্গে রয়েছেন সাইফুল হক, রয়েছেন সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন আজিজুল বাড়ি হেলাল, রয়েছেন তথ্য ও গবেষণা সম্পাদক বিএনপি, স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে ভার্চুয়ালি জুমে যুক্ত রয়েছেন একজন শিক্ষক যুক্ত রয়েছেন অধ্যাপক ডক্টর হাসানাত আলী, আমাদের সঙ্গে রয়েছেন উপাচার্য নওগাঁ বিশ্ববিদ্যালয়, স্বাগত জানাচ্ছি ডক্টর হাসানাত আলী আপনাকেও। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আসছি আপনার কাছে। আমরা স্টুডিওতে শুরুতে একটু আলোচনা করতে চাই। আজিজুল বাড়ি হেলাল, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। আজকে আমরা আলোচনা শিরোনাম দর্শকদের বলছিলাম যে বহুদলীয় গণতন্ত্রের চর্চা, যেটি আসলে আমরা বারবার রাজনৈতিক ঐক্যমত্যের কথা বলছি এই আলোচনায়, অথবা সব মিলিয়ে এই পরিস্থিতিতে আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্ট আসার পর থেকেই রাজনৈতিক ঐক্য, জাতীয় ঐক্য, এই কথাগুলো অনেকবার ঘুরে ফিরে আসছে। সব মিলিয়ে বহুদলীয় গণতন্ত্রের যে চর্চা, আমরা সংবিধান সংস্কার প্রস্তাবেও এবার দেখেছি বেশ কিছু প্রস্তাব এসেছে, সেখানে বহুত্ববাদ একটা বিষয় এসছে, সেখানে কোনো কোনো রাজনৈতিক দলের মনক্ষুণ্ণ হওয়ার মতো বিষয় এসছে, যে মৌলিক কিছু বিষয়ের পরিবর্তনের বিষয় নিয়ে। মোটা দাগে এই বহুদলীয় গণতন্ত্রের চর্চা আসলে আমরা কিভাবে এই সময়ে করতে পারি সেটি নিয়ে যদি শুরুতে একটু আপনি বলেন। ধন্যবাদ। আজকে 19শে জানুয়ারি বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী। আমি আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জনগণকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই জন্মবার্ষিকী উপলক্ষে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। যে এমন একজন মহান ব্যক্তি যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, নিজে অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন পাকিস্তানি সৈন্যবাহিনীর বিরুদ্ধে, এবং তার অনেক কৃতিত্বের মধ্যে, অনেক অবদানের মধ্যে আজকে যে অবদানটা আপনারা টাইটেল করেছেন যে মাল্টিপার্টি ডেমোক্রেসি, বহুদলীয় গণতন্ত্র, যে একদলীয় যে শাসন ব্যবস্থায় স্বাধীনতার পরে বাংলাদেশের রাজনীতিতে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল, সেই অচলাবস্থা দূরীকরণে প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম উদ্যোগ নিলেন যে শত মত বলতে দাও, শত ফুল ফুটতে দাও। অর্থাৎ বহুদল গণতন্ত্রের যে বিউটি, যে বিভিন্ন রাজনৈতিক মতবাদ, বিভিন্ন রাজনৈতিক দর্শন, সবগুলোকে কাজ করবার সুযোগ এবং সব কিছু প্রকাশ করবার যে সুযোগ দিয়েছিলেন, এই জন্য জাতি তাকে চিরস্মরণীয় করে রাখছেন। কিন্তু আজকে যে সংস্কার কমিশন যে বহুদলীয় গণতন্ত্রের কথা বলছেন, তাহলে আপনি বুঝুন যে আজ থেকে সেই 1977 সালে, 1976 সালে তিনি সেই বহুদলীয় গণতন্ত্রের কথা বলে গেছেন। এখানে বহুত্ববাদের কথা বলা হয়েছে। আমি বলছি বহুত্ববাদটা, বহুদলীয় গণতন্ত্রের যে হোঁচট খেয়েছিল আপনার 75 পর্যন্ত, পরে আবার আপনার 2011 সালের পরে আবারও বাংলাদেশ বাকশালী ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছিল। এখন আমাদের দল বিএনপি সবসময় বহুদলকে সমর্থন করে, বহুদলের রাজনীতিকে সমর্থন করে, এবং সেই বহুদলীয় গণতন্ত্র যে আবারও পুনঃপ্রবর্তন বলতে পারেন আপনি হচ্ছে, এজন্য আমরা ধন্যবাদ জানাই।
আর বহুত্ববাদ যেটা বলছেন, আসলে বহুত্ববাদ আর বহুদলীয় গণতন্ত্র কি এক, এটা নিয়ে আমার কোশ্চেন। আমি সংবিধানে যে 5টি মৌলিক বিষয় এখন হয়েছে, আগে 4টি ছিল, তার 3টি বাদ দিয়ে একটি গণতন্ত্র রেখে আর স্বাধীনতার যে ঘোষণাপত্র, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, এই 3টি গণতন্ত্রের একটি, 4টি, আরেকটি দিচ্ছে বহুত্ববাদ। আমার একটা প্রশ্ন, এই যে বহুত্ববাদ বলতে তারা কি বুঝাচ্ছেন? কি বহুদলীয় গণতন্ত্র বুঝাচ্ছেন? গণতন্ত্র তো আছেই, যে আমি যেটা বলছি যে বহুত্ববাদকে কি তারা আমাদের যে জাতিত্বের পরিচয়, অর্থাৎ জাতিবাদী ধারণায় কিন্তু বিএনপি বিশ্বাস না। বিএনপি জাতীয়তাবাদের বিশ্বাসী, অর্থাৎ ভৌগোলিক জাতীয়তাবাদ। এই ভূখণ্ডে বসবাসরত সকল নৃগোষ্ঠী, সকল ভাষাগোষ্ঠী, সকল ধর্ম এবং বর্ণের মানুষকে বাংলাদেশি হিসেবে বিবেচিত করে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছেন, যেটাকে আপনি বহুত্ববাদ বলতে পারেন। আমার বক্তব্য যে এই জাতীয়তাবাদকে রিপ্লেস করা হচ্ছে কি বহুত্ববাদ দিয়ে? বহুত্ববাদ বলতে বর্তমান, এখানে আমি যদি একটু আপনাকে বলি যে বহুত্ববাদ বিষয়টি আমি যতটুকু বুঝতে পেরেছি, সেটি আসলে ইন্টারিম গভর্নমেন্টের যে সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে, সেখানে বহুত্ববাদ মানে আমি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, বহু ধর্ম বর্ণ, বাংলাদেশের জাতীয়তাবাদ আর বহুত্ববাদের মধ্যে সবাইকে ধারণ করা ছাড়া। এখন আমি গুণগত কোনো পার্থক্য, কিন্তু আমাকে বলা হচ্ছে বাঙালি, এখন আমি মারমা, আমাকে বলা হচ্ছে বাঙালি। এই যে বাংলাদেশি জাতীয়তাবাদ তো সেই সমস্যার সমাধান করলেন যখন আপনার বাংলাদেশ, কিন্তু অনেকে বলে যেটা একটা হোমোজেনিয়াস কান্ট্রি। আমি অনেক টকশোতে বলেছি না, এটা হোমোজেনিয়াস না, ক্ষুদ্র হলেও হেট্রোজেনিয়াস, এখানে বহু জাতির বাস। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সমস্যার সমাধানের জন্য তিনি যে নতুন জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, ভৌগোলিক জাতীয়তাবাদ, যেটাকে আমি আগেই বললাম, যে এই ভূখণ্ডে বসবাসরত সকল নৃগোষ্ঠী, সকল ভাষাগোষ্ঠী, সকল ধর্ম বর্ণের মানুষ বাংলাদেশি জাতি হিসাবে বিবেচিত হবে। তাহলে বাংলাদেশ, এটাই তো একটা বহুত্ববাদ। সমস্ত বহু ধরনের মানুষকে ঐক্যবদ্ধ করলেন, তিনি জাতি গঠন করলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে জাতি গঠন করলেন। এখন এই বাংলাদেশি জাতীয়তাবাদ বা জাতীয়তাবাদকে রিপ্লেস করে বহুত্ববাদ, এইটা আমি বলছি যে একই তো টান। বহুত্ববাদ বলতে আপনারা যা বোঝাচ্ছেন, আপনি যেটা বললেন, সেটা তো বাংলাদেশি জাতীয়তাবাদেরই সংজ্ঞা। তাহলে কেন বাংলাদেশি জাতীয়তাবাদটা বা জাতীয়বাদ সরিয়ে সেখানে বহুত্ববাদ দেওয়া হলো? আমি সেটাই বলছি যে বহুত্ববাদ এবং জাতীয়তাবাদ একই জিনিস। বাংলাদেশি জাতীয়তাবাদ একই জিনিস যদি মনে করেন, এবং আমরাও মনে করি তাই, তাহলে কেন নতুন আরেকটি টার্মিনোলজি এনে বাংলাদেশি জাতীয়তাবাদের মতো একটি প্রতিষ্ঠিত দর্শনকে আপনার রিপ্লেস করা হচ্ছে? এইটা হলো আমার বক্তব্য। মাল্টিপার্টি ডেমোক্রেসি একটা জিনিস, আর বহুত্ববাদ বলতে তিনি যেহেতু যে 5টি আপনার মৌলিক নীতি, তার মধ্যে গণতন্ত্র একটি রয়েছে, আবার তিনি বহুত্ববাদ আনছেন, তাহলে অবশ্যই আমরা ধরে নিতে পারি যে আমাদের যে হেটেরোজেনিয়াস যে জাতিগোষ্ঠী, অর্থাৎ অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তাদের সবাইকে অ্যাকুমুলেট করবার জন্য বাংলাদেশি যে জাতীয়তাবাদ, সেটাকে আপনারা রূপান্তরিত করছেন বহুত্ববাদে। এইখানে আমার প্রশ্ন, দরকার তো ছিলই, তো নতুন টার্ম কেন আনার দরকার ছিল? নিশ্চয়ই আমরা আসবো আপনার কাছে আরও, আপনি সঙ্গে থাকুন। আমরা আজিজুল বারী হেলাল, অনেক ধন্যবাদ। আমরা সাইফুল হক আপনার কাছে শুনতে চাই, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আমরা এই আজকের যে আলোচনার বিষয় বহুদলীয় গণতন্ত্রের চর্চা, আমরা যদিও শিরোনাম রেখেছি, এই প্রথমত বহুদলীয় গণতন্ত্রের চর্চা মানে এক ধরনের গণতান্ত্রিক চর্চা, সবাইকে সাথে নিয়ে একটা ঐক্যের ভিত্তিতে চলা। সেই ঐক্যের জায়গাটা আমরা আগামী দিনে আরও কীভাবে নিশ্চিত করতে পারি সেটি একটি। আরেকটি হচ্ছে যে বিতর্কটি তৈরি হয়েছে সংবিধান সংস্কারের বিষয়টি নিয়ে, আমরা দেখছি মৌলিক নীতি নিয়ে কোনো রাজনৈতিক দল মনক্ষুণ্ণ ভাব প্রকাশ করেছেন কিছু কিছু বিষয় নিয়ে। আমাদের যেহেতু বাঙালি এবং বাংলাদেশি, এটা নিয়ে একটা সমাজ বিভেদ বহু দিনের, সেই জায়গা থেকে আপনি এই নতুন যে সংস্কার কমিশনের যে প্রস্তাব, সেই প্রস্তাবকে কীভাবে মূল্যায়ন করবেন এবং বহুদলীয় গণতন্ত্রের চর্চার বিষয়ে আপনার কাছ থেকে একটু অভিমত জানতে চাই। আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন আজিজুল বারী হেলাল। আপনার অনুষ্ঠানের দর্শক শ্রোতা, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। আমার বিবেচনায় এখানে আমরা যে একটা বহুত্ববাদী সমাজের কথা বলি, আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমাদের নানা জাতিগোষ্ঠী আছে, তার ভিতরে বাঙালি একটা সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী, এর বাইরে আমাদের নানা ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে,
সংখ্যালঘু জাতিগোষ্ঠী যদি বলি সেটা আছে, অথবা আদিবাসী বলি, নৃতাত্ত্বিক জায়গাটা বলি, এটা একটা। এমনকি আমাদের দেশে অনেক হ্যাঁ বলি, ফলে আমরা অর্থাৎ বিভিন্ন জাতিগোষ্ঠী, এক অসংখ্য ভাষা আছে আমাদের এখানে, বাংলা ভাষার বাইরেও এখানে অনেকগুলো ভাষা, অনেকগুলো ডায়ালেক্ট আছে এখানে। এখানে আমাদের ধর্মের, আমরা এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান হওয়ার পরেও এখানে অনেকগুলো ধর্ম এখানে আছে, এবং আমাদের সাংস্কৃতিক যে ঐতিহ্য তার মধ্যে বৈচিত্র্য আছে, ভিন্নতা আছে। তার মানে এই যে আপনার অর্থাৎ জাতিগত পরিচয়, ধর্মের পরিচয়, অথবা সাংস্কৃতিকগত যে পরিচয়, মানে একটা সমাজ যখন তার মানে এই সব কিছুকে ধারণ করবে যে রাষ্ট্র, যে সমাজ, তার মানে যদি একটা বহুত্ববাদী, যদি একটা রাজনৈতিক পরিমণ্ডল না থাকে, একটা সাংস্কৃতিক পরিমণ্ডল না থাকে, তাহলে এই যুগে মডার্ন কোনো ডেমোক্রেটিক স্টেট সামনের দিকে এগোতে পারে না। সেই জায়গা থেকে আমরা এই যে বহুত্ববাদী যে কথাটা বলা হয়, নতুন করে কেন এখানে যুক্ত করা দরকার হলো সেটা জানি না, কারণ আমাদের সমাজ এমনিতেই বহুত্ববাদী একটা জায়গা আছে। আর আপনি এখানে মাল্টি পার্টি যে আপনি যে কথাটা বলছিলেন, বাকশাল তৈরি করা হয়েছিল 1975 সালে, সেটা জানেন। এবং তারপরে আমরা জানি যে জিয়া রহমান সাহেব ক্ষমতা আসার পরে তারপরে সেখানে আবার একটা বহুদলীয় যে রাজনীতির যে চর্চা, যেটা স্বাভাবিক মানুষের প্রত্যাশার জায়গা, গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জায়গা, সেটা হয়েছে। এরপরে এরশাদের 9 বছরে আমরা দেখেছি সামরিক স্বৈরতন্ত্রের জায়গাটা। আর গত 16 বছর ধরে প্রকারান্তরে এটা কোনো ধরুন বাকশাল আনুষ্ঠানিকভাবে একদলীয় স্বৈরশাসন কায়েম হয়নি, কিন্তু প্রকারান্তরে বাস্তবে প্রায় নানা দিক থেকে এটাকে একটা একদলীয় শাসনে এটাকে পর্যবেসিত করা হয়েছিল। ফলে সেই জায়গা থেকে তার মানে এটাই হলো স্বৈরতন্ত্রের জায়গাটা। এটা একটা ফ্যাসিবাদের যে বীজ, তার যে উৎস, তার যে জমিনটা, সেই জমিনটা তৈরি করতে যে বলতে পারেন বাকি সবার রাজনীতি করাটা প্রায় অসম্ভব করে তারপর তোলা হয়েছিল। এমন একটা ধারণা যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার মানে হচ্ছে বাংলাদেশ, তার মানে মুক্তিযুদ্ধ, তার মানে গণতন্ত্র, তার মানে উন্নয়ন, মানে আওয়ামী লীগের সাথে দেশ, গণতন্ত্র, উন্নয়ন সবটাকে একসাথে করে যুক্ত করা হয়েছিল। এর বাইরে জনগোষ্ঠীর তাদের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, তাদের যে জাতিগত আকাঙ্ক্ষা, তাদের ধর্মীয়গত, ভাষাগত, বিশেষ করে গণতান্ত্রিক রাজনৈতিক যে জায়গাটা তার মানে আপনি বাস্তবে সংখ্যাগরিষ্ঠ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে সেটাকে আপনি যখন আপনার শাসনের জায়গাটা তৈরি করেন, এমন একটা সম্মতি তৈরি করা, সেই জায়গাটা পরিবর্তনটাই হচ্ছে এবারকার এই যে ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থানের 16 বছর 36 দিন আমাদের যে লড়াই, জানবাজি লড়াইয়ের একটা বড় উত্তরণ হচ্ছে যে আমরা কোনো নামে, কোনো চেহারায় আমরা আর কোনো দলীয় এরকম একটা কর্তৃত্ববাদী শাসন, ব্যক্তিকেন্দ্রিক এরকম কোনো শাসন দেখতে চাই না। বাংলাদেশ, তার রাষ্ট্র, তার সরকার, তার সংবিধান, সামগ্রিক ব্যবস্থা নাই, তাকে পুনরুজ্জীবনের, পুনরুৎপাদন করে এরকম কোনো ব্যবস্থা এবার বন্ধ করতে হবে। সেই জায়গাগুলো থেকে যেটা বলছিলেন, সংবিধান সংস্কার কমিশন, তারা অনেকগুলো প্রস্তাব দিয়েছেন, নির্বাচন সংক্রান্ত প্রস্তাব এসে অনেকগুলো কমিশন দিয়েছে। গুরুত্বপূর্ণ বিতর্ক যেটা ইতিমধ্যেই তৈরি হয়েছে, আমাদের 72 যে সংবিধান, এটা নিয়ে তখনও সমালোচনা কিছুটা ছিল। তখন শেখ মুজিবুর রহমানের আইকনিক ব্যক্তিত্বকে সামনে রেখে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে সেভাবে বিন্যস্ত করা হয়েছিল, যেটা নিয়ে পরবর্তীকালে সমালোচনা হয়েছে। সাংবিধানিক স্বৈরতন্ত্রের উৎস তো ছিল 72 সংবিধানের এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গাগুলো, 17 অনুচ্ছেদ অনেকগুলো জায়গাটা। কিন্তু আবার এই সংবিধানটা পাকিস্তানের জমানা 23 বছরের আমাদের লড়াই, মুক্তিযুদ্ধ, লক্ষ লক্ষ শহীদের আত্মদানের ভেতর দিয়ে বাস্তবে একটা আমাদের নব উত্থিত যে আমাদের যে রাষ্ট্র, বাংলাদেশ নামক যে রাষ্ট্র, তার আইনগত সাংবিধানিক ভিত্তি আবার তৈরি করেছিল 72 সংবিধান, যেখানে আপনি সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, যেখানে জাতীয়তাবাদ, গণতন্ত্র রেখেছে। ফলে এগুলো মুক্তিযুদ্ধের সাথে আমাদের স্বাধীন জাতিরাষ্ট্র হিসেবে আমাদের অস্তিত্বের সাথে এগুলো সম্পর্কিত। এখন আপনি বহুত্ববাদ চালু করলেন পুরো ধর্মনিরপেক্ষতার বিপরীতে কিনা, যেটা একটু আগে আইজুল বারী হেলাল বললেন। জাতীয়তাবাদ এটার
বিপরীতে আপনি দাঁড় করালেন কিনা, আপনি অপ্রয়োজনীয় বিতর্কের দিকে আজকে পুরো দেশকে, জনগোষ্ঠীকে আজকে নিয়ে যাওয়া হয়েছে। আমি মনে করি এখন এগুলো নিয়ে নিশ্চয়, এগুলো মাত্র প্রস্তাবনা মাত্র। জি, প্রস্তাবনা। সরকার কোথায় দাঁড়াবে? এটা রাজনৈতিক দলগুলো বিবেচনা করার সুযোগ সরকার পাবে। দাঁড়াবে ফেব্রুয়ারিতে যখন জাতীয় ঐক্যমত্য কমিশন আলাপ আলোচনা করবেন, তখন তখন নিশ্চয়ই সিদ্ধান্ত ন্যূনতম বোঝাপড়ার জায়গা যেখানে আসবে। জি। কারণ আপনি এখানে কথা বলেন, মানে অর্থাৎ মুক্তিযুদ্ধ নিয়ে যারা এখানে বিতর্কিত করতে চান, যারা প্রশ্নবিদ্ধ করতে চান, তারা কিন্তু প্রকান্তরে 54 বছরের যাত্রাকে তারা কিন্তু আমাদের এটা নিয়ে নানা সমালোচনা আছে, জি। কিন্তু আমার বেসিক অনেকগুলো ফাউন্ডেশন, যেমন আমার জি। ভাষা আন্দোলন, আমার নিশ্চয়ই, 69-এর মুক্তিযুদ্ধ, গণঅভ্যুত্থান, জি। আমার মুক্তিযুদ্ধ, নিশ্চয়ই। ঠিক আছে, পরবর্তী জি। আমার এরশাদের সামরিক স্বৈরতন্ত্র বিরোধী যে লড়াইটা, জি। এগুলো কোনো হচ্ছে কিছুকেই আমাদের আসলে অস্বীকার করার আমাদের কোনো রকম সুযোগ আন্দোলন, নেই। আমাদের যে মানে জনগোষ্ঠীর রাজনৈতিক আন্দোলন গড়ে তোলবার গুরুত্ব মাইল ফলক। তার ভিত্তিতে আমরা 24 সালের গণ অভ্যুত্থান, আমাদের অসম্পূর্ণ যে আকাঙ্ক্ষা, যেটা আমরা কার্যকরী করতে পারিনি, ফলে 72 অসম্পূর্ণ চেতনার ভিত্তিতে এবার আমরা বৈষম্যের বিরুদ্ধে যে কথা বলেছি 24 সালের এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, জি। তারই ধারাবাহিকতার মধ্য দিয়ে। ফলে এই ইতিহাস ঐতিহ্যটাকে অস্বীকার করা মানে প্রকারান্তরে বাংলাদেশের গৌরব উত্তরাধিকারকে অস্বীকার করা, তার কোনো সুযোগ নেই। কিভাবে আমরা এটাকে যুক্ত করে চিন্তা করতে পারি ভবিষ্যৎ তাকানোর জন্য, সেটাই আসলে গণতান্ত্রিক চর্চা। জি, আমরা অনেক ধন্যবাদ। আমরা আসবো আপনার কাছে সাইফুল হক আবারও। আমাদের সঙ্গে একজন জুমে অতিথি রয়েছেন, ভার্চুয়ালি যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর হাসানাত আলী রয়েছেন, উপাচার্য নওগাঁ বিশ্ববিদ্যালয়। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন আপনি। আমরা আমাদের আলোচনাও আশা করি আপনি শুনতে পেরেছেন। আমাদের দুজন অতিথি কথা বলেছেন। ডক্টর হাসানাত আলী, আপনার কাছে একই বিষয়ে আসলে জানতে চাইবো, বহুদলীয় গণতন্ত্রের চর্চা, এই শিরোনামে আমরা আজকে কথা বলছি। মোটা দাগে আমরা রাজনৈতিক ঐক্য, জাতীয় ঐক্য এবং এই যে সংবিধান সংস্কার কমিশন অথবা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, 4টি কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে, তার মধ্যে সংবিধান সংস্কার কমিশনের এই প্রস্তাব নিয়ে এক ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। আপনি একটু বলবেন কিনা এই বহুত্ববাদ অথবা জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্রের চর্চা, এই বিষয় নিয়ে আপনার যদি অভিমত থাকে, এই যে সংস্কার কমিশনের যে সুপারিশ? আমাকে যদি প্রশ্নটা আরেকবার করেন, আমি আপনার প্রশ্নটা শুনতে পারি? আচ্ছা, আমি আপনার প্রশ্নটা শুনতে পারিনি। এখন কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? এখন আমি শুনতে পাচ্ছি। জি, নিশ্চয়ই। আমার প্রশ্নটি ছিল যে আমরা আজকে আলোচনা করছি বহুদলীয় গণতন্ত্রের চর্চা নিয়ে। এরই মধ্যেই 4টি সংস্কার কমিশন তারা সুপারিশ তুলে ধরেছেন। সেখানে আমরা দেখেছি যে রাজনৈতিক কোনো দল একটু মনক্ষুণ্ণ হয়েছেন সংবিধান সংস্কারের কোনো বিষয় নিয়ে। বিশেষ করে আমরা দেখেছি সেখানে বহুত্ববাদ যুক্ত করা হয়েছে। প্রজাতন্ত্রের জায়গায় আমরা হয়তো জনগণতন্ত্রে এরকম একটি নামের বিষয় এসছে। আমরা দেখেছি ওখানে এই সংস্কার কমিশনগুলো যে বিষয় নিয়ে আসলে আমরা আলোচনা আজকে করছিলাম। আপনার কাছে একটু অভিমত জানতে চাইবো যে আপনি কি মনে করেন যে আমরা এই প্রস্তাবগুলো আসলে কেমন হয়েছে, আপনি একজন শিক্ষক হিসেবে যদি বলেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি দুইজন বিদগ্ধ আলোচক, সংগঠক, যাদের রাজনৈতিক জীবনের অনেক চড়াই উতরাই পেরিয়ে তারা এখানে এসেছেন। সেই আইজুল বাড়ি হেলাল এবং আমাদের সাইফুল ভাই, তারা ওনারা আছেন। ওনারা যথার্থ বলেছেন। আমি শুধু এতটুকু বলি, আমাদের সংকটের জায়গাটা কোথায়? আমাদের সংকটের জায়গা ছিল বিভিন্ন সময় মানুষের ভোটাধিকারকে হরণ করা। আমাদের সংকটের জায়গা ছিল যে স্বাধীনতার যে মূল চেতনার যে জায়গা, যে জনগণ রাষ্ট্রের মালিক, সেই মালিকানা কখনো কখনো স্বেচ্ছায় সজ্ঞানে রাজনৈতিক দলগুলো তাদের ক্ষমতার মেয়াদকে দীর্ঘায়িত করার জন্য হরণ করেছিল। সেটি ছিল সংকটের জায়গা। গত 1/11-এর পরে গত 18 বছর জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। কখনো ভোটারবিহীন ভোট, কখনো দিনের ভোট রাতে হয়ে যাওয়া, কখনো ডামি ভোট। এগুলো ছিল আমাদের আসলে সংকটের জায়গা। আমরা যারা বাংলাদেশের এই 53,000 বর্গ কিলোমিটার বা 56,000 বর্গ কিলোমিটার বসবাস করি, আমরা সবাই এই ভূখণ্ডের বাসিন্দা। সংকট সেই জায়গায় নাই। আমাদের নৃতাত্ত্বিক যে বিভাজন আছে সেখানেও কোনো সংকট নেই। আমাদের যে ধর্মীয় বিভাজন আছে সেখানেও কোনো সংকট নাই। আমি তো মনে করি বাংলাদেশ ধর্মীয় বা সাম্প্রদায়িক সম্পৃক্তির একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা একসাথে বসি, একসাথে খাই, একসাথে উদযাপন করি। বটে সংকটের জায়গা হলো গণতন্ত্রকে হত্যা করা, সাংবিধানিক প্রতিষ্ঠানকে হত্যা করা, ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য যেন তেন প্রকারে ক্ষমতার মেয়াদকে বৃদ্ধি করে নেওয়া। এই সংকটটা হলো মূল। সংবিধানকে যে জায়গায় 72 নাকি এই নতুন করে লেখা, সেগুলো আমি মনে করি খুব বড় কোনো ইস্যু নয়। ইস্যুটি হলো যে মানুষ যেন, জনগণ যেন তাদের মালিকানাটা ফিরে পায়, জনগণ যেন
5 বছর বা 4 বছর শেষে তাদের নেতা নির্বাচন করতে পারে, তাদের ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে। রাষ্ট্র যেন তার আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের দলীয় সরকারের সেবা দেশে পরিণত করতে না পারে। প্রশাসন যেন নির্লজ্জভাবে একেবারেই অন্ধর মতো কোনো রাজনৈতিক দলের সেবা দাসে পরিণত না হয়, এটি যেন কেউ করতে না পারে। 300 পার্লামেন্ট মেম্বারকে বলবৎ রেখে আরেকটি পার্লামেন্ট গঠনের মতো সম্পূর্ণ অগণতান্ত্রিক, অগ্রহণযোগ্য কোনো ইস্যু যেন বাংলাদেশে ফিরে আসতে না পারে, সেটির সংস্কার করা। আপনি যদি এই বহুত্ববাদ আর যে বাদী বলেন না কেন, প্রশ্নটি হলো যে গণতন্ত্র হলো মূল জায়গা, গণতন্ত্রের চেতনার বিষয়টি হলো মূল জায়গা। আপনি এটি নিয়ে কিন্তু সংকট আমাদের দেশে তৈরি ছিল না। আমাদের দেশের সংকটটা ঘনীভূত হয়েছে গত 18 বছর অজস্র মানুষ নিখোঁজ হয়েছে, গায়েব হয়েছে, হত্যা হয়েছে, জেল জুলুম হয়েছে। আমার সাইফুল ভাইয়ের মতো একজন সিনিয়র রাজনীতিবিদকে ওনাকে লাঠিপেটা করতে পর্যন্ত আমরা দেখেছি। আইজুল বাড়ি হেলালের বিরুদ্ধে কতগুলো মামলা আমি জানি না, হাবিবুন নবী খাইস সোহেলের বিরুদ্ধে 50টার মতো মামলা। এই যে অগণতান্ত্রিক কর্মকাণ্ড রাষ্ট্রীয় প্রশাসনকে ব্যবহার করে সেগুলো যেন কোনোদিন করতে না পারে, সেগুলোর সংস্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমরা যে জনগণের সরকার চাই, নির্বাচিত সরকার চাই, সেই সরকার ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো একটি রাষ্ট্রের সংস্থা যেন বাধা সৃষ্টি করতে না পারে। কারণ আমার জানা কথা, আমি যতদূর জানি একজন ক্ষুদ্র মাস্টার হিসাবে, শিক্ষক হিসাবে, যে বাংলাদেশের এই 53 বছরে দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত একটি নির্বাচন সুষ্ঠু হয়নি। ইভেন 72 নির্বাচন পর্যন্ত সুষ্ঠু হয়নি। মোস্তাককে ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে এসে তাকে জিতানো হয়েছে, ডাকসু নির্বাচনে ব্যালট ছিনতাই হয়েছে। অতএব ওই জায়গায় হাত দেওয়া দরকার যে বহুত্ববাদ না বাংলাদেশি জাতীয়তাবাদ। তার চেয়ে বড় কথা হলো কেউ যেন এই ব্যালট পেপার ছিনতাই করার সুযোগটা না পায়, কেউ যেন নিজের মতো করে সংবিধানকে 17 বার 18 বার সংশোধন করে নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য কোনো অপকর্ম করতে না পারে। বরং কোনো নির্বাচিত সরকারের অধীনে যেহেতু সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো নজির নেই, অতএব নির্বাচনী ব্যবস্থায় এমন একটি পদ্ধতির সংযোজন করা দরকার বা ইনক্লুশন করা দরকার সংবিধানে, যেন 5 বছর পর পর একটা নিরপেক্ষ, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না বা দল নিরপেক্ষ বা যাদের রাজনৈতিক কোনো উচ্চাভিলাষ নাই, এরকম একটি সরকার দায়িত্ব গ্রহণ করবে এবং সাংবিধানিক প্রবেশনের মধ্য দিয়ে জনগণ তাদের নেতা নির্বাচন করবে, রাষ্ট্র পরিচালনা করবে। এগুলো হলো মূল সংকটের জায়গা। নতুন করে এই সংস্কারের নামে যদি বিভিন্ন নামে যদি সংকট আরো তৈরি হয়, তাহলে আমাদের গণতন্ত্রের উত্তরণের জন্য বা মেধাবীদের বাংলাদেশ তৈরি করার জন্য বা তরুণ প্রজন্মের বাংলাদেশ তৈরি করার জন্য আমরা যে লড়াই করলাম, 1581 জন মানুষ শহীদ হলো, ইলিয়াস আলীর মতো নেতারা গুম হয়ে গেল, চৌধুরী আলম গুল হয়ে গেল, কত মা বোন তাদের স্বামীকে খুঁজে পায় না, কত সন্তান তার বাবার কবর খুঁজে পায় না, আয়নাঘর, তারপরে বিষয়গুলো দেশে তৈরি হলো, পুলিশ বাহিনী দলীয় অফিসগুলোকে তছনছ করে দিল, সেগুলো জায়গায় সংস্কার করা দরকার, যেন কখনো কোনো একটি ব্যক্তি, কোনো একটি সংস্থার বাহিনী এই সমস্ত অপকর্ম করার জন্য দুঃসাহস না পায়। দেশের কোষাগারকে ফকুর করে দিয়ে যেন বিদেশে টাকা পাচার করতে না পারে, এরকম একটি সংস্কারের মধ্য দিয়ে যদি একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, সেটাই হবে মানুষের সবচেয়ে বড়। নিশ্চয়ই ডক্টর হাসানাত আলী, একটু ছোট করে বলি, সংস্কার কিন্তু স্ট্যাটিক কোনো ধারণা নয়, যেটা আজকে আপনি করলেন কালকে আর করতে হবে না, এটি একটি চলমান প্রক্রিয়া। অতএব আমাদের মূল কনসার্ন ছিল, 18 বছরের কথা বলা ছিল, লড়াই ছিল, সংগ্রাম ছিল, যে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। সেই ভোটাধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে একটি জনগণের নির্বাচিত সরকার দায়িত্বভার বহন করবে, রাষ্ট্র পরিচালনা করবে। এরকম একটি সংস্কারের মধ্য দিয়ে যদি আমরা নির্বাচনের দিকে যেতে পারি, সেটাই বোধহয় হবে মূল সংস্কারের কেন্দ্রবিন্দু। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ জানাই ডক্টর হাসানাত আলী আপনাকে। আপনি সুনির্দিষ্ট করে বিষয়গুলো বলেছেন। আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন, আমাদের সঙ্গে সাইফুল হক রয়েছেন এবং আজিজুল বাড়ি হেলাল রয়েছেন। আমরা আরও কথা বলবো, একটা বিরতি নেবার আসলে সময় হয়েছে, আমরা বিরতি থেকে ফিরে এসে কথা বলতে চাই। দর্শক, আরআইসিএল স্টিল গণতন্ত্রে কথা বলছি, বহুদলীয় গণতন্ত্রের চর্চা এবং সমসাময়িক রাজনীতি নানা বিষয় নিয়ে। আমরা একটা বিরতি নিচ্ছি, আশা করি সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আরআইসিএল স্টিল গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। আজকে আমরা কথা বলছি বহুদলীয় গণতন্ত্রের চর্চা এবং একই সঙ্গে সমসাময়িক রাজনীতি নানা বিষয় নিয়ে।
আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সাইফুল হক, রয়েছেন সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, স্বাগত জানাচ্ছি আরও একবার। আমাদের সাথে আছেন আজিজুল বারী হেলাল, তথ্য ও গবেষণা সম্পাদক বিএনপি, স্বাগত আজিজুল বারী হেলাল আপনাকেও। আমাদের সঙ্গে জুমে যুক্ত রয়েছেন অধ্যাপক ডক্টর হাসানাত আলী, উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়, স্বাগত জানাচ্ছি ডক্টর হাসানাত আলী আপনাকেও। আপনি সঙ্গে থাকুন আমাদের, আমরা আসবো আপনার কাছে। আমরা একটু সময় স্বল্পতার কারণে সুনির্দিষ্ট করে যেতে চাই। এবারে সাইফুল হক আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আমরা এই যে সংস্কার প্রস্তাবগুলো পেয়েছি, সেটি জাতীয় নির্বাচনের কথা বলি, সংস্কারের কথা বলি, সব কিছু মিলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। সেখানে আসলে এই প্রস্তাবগুলো শেষ পর্যন্ত বাস্তবায়ন করবে রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের জায়গাটা তো নিশ্চিত করতে হবে। সেই ঐক্যমত্যের পরিবেশ বা ঐক্যমত কতটা আছে বলে মনে করেন আসলে? আপনাকে ধন্যবাদ। আমরা এবারকার যে আন্দোলন, এবারকার আন্দোলনের খুব বড় বৈশিষ্ট্য হচ্ছে 16 বছরের আমাদের যে আন্দোলনটা, যে টানা যে লড়াইটা, এই লড়াইটা গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল আমরা কেবলমাত্র একটা স্বৈর শাসকের পরিবর্তন চাইনি, একটা স্বৈরতান্ত্রিক দলের পরিবর্তন চাইনি। যে ব্যবস্থা একটা দলকে স্বৈরতান্ত্রিক করে তোলে, একজন ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী স্বৈরশাসকে পরিণত করে, এই ব্যবস্থাটা আমরা পরিবর্তন চেয়েছি। সে কারণের জন্য আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, পরবর্তীকালে গণতন্ত্র মঞ্চ এবং বিএনপি সহ আমরা রাজপথের বিরোধী দলগুলো আমরা যে 31 দফা হাজির করেছি, রাষ্ট্র, সরকার, সংবিধান, গোটা ব্যবস্থার এর একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য, যেটা বেশ স্বচ্ছ, জবাবদিহিমূলক, যেটা দায়বদ্ধ। এই প্রশ্নে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে 5ই আগস্টের আগে থেকে আমাদের ব্রডার আমাদের একটা কমিটমেন্ট আছে, আমাদের এক ধরনের ঐক্যের জায়গাটা আছে। এমনকি যুগপৎ আন্দোলনে যারা বাইরে ছিলেন বা আছেন, তাদেরও কিন্তু বহু ধরনের প্রস্তাবনা আছে। ফলে আমি মনে করি অনেক বড় দাগের ঐক্যের জায়গাটা ইতিমধ্যেই আছে। সংস্কার কমিশনের এগুলো ব্যাপারটা এরকম না যে আমরা 5ই আগস্টের পরে এগুলো ভেবেছি, তারা অনেক আগে থেকেই, মানে পুরনো ব্যবস্থা যে আর চলবে না, পুরনো জমানার যে আমরা যে বিদায় দিতে চাই, তার রাজনৈতিক ভিত্তি, সাংবিধানিক ভিত্তি, তার প্রশাসনিক ভিত্তি, তার আইনগত জায়গাটা, এগুলো ছিল আমাদের আলোচনার ভেতরে। আমি মনে করি রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে ঐক্যমতের জায়গাটা আছে। আবার সংস্কার কমিশন তারা যে প্রস্তাবগুলো দিয়েছেন, সেখানে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে। ফেব্রুয়ারিতে জাতীয় ঐক্যমত কমিশন যখন আলাপ আলোচনা শুরু করবেন, তখন আমি মনে করি আরেকটু খানিকটা বোঝাপড়ার জায়গাটা বাড়বে। আর সরকার দাঁড়াবে কোথায়? সরকার দাঁড়াবে আলাপ আলোচনা করে ন্যূনতম ঐক্যমতের জায়গাগুলো যেখানে আছে, তার উপরে সরকার দাঁড়াবে। সংবিধান সংস্কারের বাইরেও অনেকগুলো পরিবর্তনের এজেন্ডা আছে, যেগুলোর ব্যাপারে ইতিমধ্যে একটা ব্রডার একটা ঐক্যমতের জায়গা আছে। সেগুলো নানাভাবে আমরা সংশোধন করতে পারি, আইন করতে পারি, বিধি করতে পারি, অনেকগুলো হতে পারে। আর সংবিধান সংশোধনের মতন গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আছে, যেসব ব্যাপারে আমাদের পাবলিক কমিটমেন্ট আছে, আলাপ আলোচনা করে হয়তো আরও খানিকটা যদি এগোনো যায়, সেটার উপরে একটা কনসেনসাস বিল্ড আপ হতে পারে। ইন্টারিম গভর্নমেন্ট তারা কি করতে পারেন? তারা একটা ফ্যাসিলিটেটর হিসাবে বা মিডিয়েটর হিসাবে তারা আলাপ আলোচনা করে একটা নতুন বোঝাপড়া, নতুন সমঝোতা অ্যামং দ্য স্টেক হোল্ডার্স, অ্যামং দ্য পলিটিক্যাল পার্টিস তারা তৈরি করতে পারেন। এবং এটা নিয়ে এক ধরনের রাজনৈতিক সামাজিক চুক্তির মতো এটা হতে পারে। যারা ইলেকশনে যাবেন, অন দ্যাট এজেন্ডা তারা এটাকে পপুলার করবেন। নেক্সট ইলেক্টেড পার্লামেন্ট, নির্বাচিত জনপ্রতিনিধিরা এইসব ব্যাপারগুলো নিয়ে তারা আইন প্রণয়ন করবেন, সংবিধানের প্রয়োজনীয় রূপান্তর বলে, সংস্কার বলে পরিবর্তন করবেন। আমি মনে করি বাংলাদেশ সেই পরিবর্তনটা, ঐতিহাসিক একটা সময় আমরা এখন পার করছি। এখন দরকার হচ্ছে উইজডম, দরকার হচ্ছে প্রজ্ঞা, দূরদর্শিতা এবং সবাইকে নিয়ে চলার রাজনৈতিক শৈলী। যদি সেটা কাজ করে, এবার কিন্তু আমরা ব্যর্থ হব না আর কি। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। আমরা সেটাই কামনা করি। আজিজুল বারী হেলাল, আপনার কাছেও ছোট্ট করে মন্তব্য চাইবো, কারণ আমাদের সময় স্বল্পতা রয়েছে, যে আমরা আসলে এই আন্দোলন যেন ব্যর্থ না হয়, সেই জায়গাটায় আসলে রাজনৈতিক ঐক্যের কথা যেটি বলছি। হ্যাঁ, রাজনৈতিক ঐক্য তো অবশ্যই দরকার। আমাদের যে সংস্কার কমিশনগুলো যে প্রস্তাব দিয়েছে, এটা মধ্য ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নিশ্চয়ই সেখানে একটা ঐক্য গঠন হবে। এবং আমাদের যে রাজনৈতিক দল বিএনপি, তাদের আমাদের যে স্ট্যান্ডিং কমিটিতে এসব আলোচনা হবে, তখন একটা মতামত দেবে। আমি যে কথাটি বলতে চাচ্ছি, যে ডক্টর আব্দুল হাসানাত একটা ব্রেক থ্রু এনেছেন আমাদের আলোচনায়, যে আমরা যে রাইট টু ভোট অ্যান্ড রাইট টু চুজ আওয়ার লিডার বাই ভোটিং, এই যে প্রথা, এটাকে আমরা হারিয়ে যেতে বসেছিলাম, সেই প্রথাটাকে প্রাধান্য দেওয়া। দেখেন, আপনি যে বহুদলীয় গণতন্ত্রের চর্চার কথা বলছেন, আমাদের
যেই বহুদলীয় গণতন্ত্র যে প্রণয়ন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি তার সমস্ত কর্মকাণ্ডকে তিনি রাজনীতিতে অবতীর্ণ হওয়ার পর তিনি সেই নির্বাচনকে কিন্তু প্রাধান্য দিয়েছেন। আপনারা দেখেন এই বাংলাদেশে রেফারেন্ডাম গণতন্ত্রের একটা অন্যতম বিউটি। এই রেফারেন্ডামটাকে কিন্তু আমাদের সংবিধান থেকে বিদায় করা হয়েছিল, এবং এই রেফারেন্ডাম যে সারা পৃথিবীর গণতন্ত্রেতে আপনার অবস্থান করছে, এবং ৭৭ সালে উনি প্রথম বাংলাদেশে রেফারেন্ডামের ইন্ট্রোডিউস করে। অনেক তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু আজকে তার প্রয়োজনীয়তা মানুষ অনুভব করছে যে আপনি কোনো একটা আইন, কোনো একটা নীতি যদি জনগণের উপর চাপিয়ে দিতে চান, জনগণ সেখানে তার মতামত পেশ করতে পারে। অর্থাৎ ভোটের উপর তিনি কতটা জোর দিয়েছেন। এবং দেখেন তিনি 77-এ আপনার রেফারেন্ডামের পরে 78-এ প্রেসিডেন্সিয়াল ইলেকশন দিয়েছিলেন। অর্থাৎ সমস্ত কর্মকাণ্ডকে তিনি নির্বাচনের মাধ্যমে যাচাই করে, এবং 79-এ তিনি পার্লামেন্ট ইলেকশন দিয়েছেন। এবং বলা হয় 79-এর পার্লামেন্ট ছিল এ গ্যালাক্সি অফ ব্রিলিয়ান্ট পলিটিশিয়ানস। 79-এর পার্লামেন্ট যে কোনো সময়ের পার্লামেন্ট থেকে অনেক ব্রিলিয়ান্ট পার্লামেন্ট। এখন একটা দেখেন যে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল অ্যান্ড অ্যাকসেপ্টেবল ইলেকশনের কি প্রয়োজনীয়তা, যে প্রয়োজনীয়তার জন্য আমরা 17 বছর ব্যাপী আন্দোলন করলাম, সেইটাকে যদি আপনি অ্যাড্রেস না করেন, সেইটাকে অ্যাড্রেস করলে আমি মনে করি যে এইটাকে অ্যাড্রেস করে আমাদের যে ইউনিটি গড়ে উঠবে, সমস্ত রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং সরকার বর্তমান সবাই মিলে ঐক্যবদ্ধ হলে যদি মানুষের ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল একটা ইলেকশন দিতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র বলেন, বাংলাদেশের আপনার একটি সুন্দর হতে পারে। কারণ আপনি যেই সংস্কার করবেন, সাইবুল ভাই যেটা বললেন, এটা র্যাটিফাই করবে কে? পরবর্তী পার্লামেন্ট। তাদের সাথে আলোচনার মাধ্যমে, খুব দ্রুত আলোচনার মাধ্যমে একটি নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। জি, অনেক ধন্যবাদ আজিজুল ভাই হেলাল। আমরা আসবো আপনার কাছে আবার। আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর হাসানাত আলী রয়েছেন, উপাচার্য নওগাঁ বিশ্ববিদ্যালয়। স্যার, আপনার কাছে ছোট্ট করে জানতে চাইবো, আমাদের আর সময় নেই আসলে, একেবারে বিরতিতে যেতে হবে। 1-2 মিনিটে যদি একটু বলেন যে মোটা দাগে আমরা আসলে নির্বাচন, সংস্কার, এই দুটোর মধ্যে কি কোনো সাংঘর্ষিক কিছু দেখেন কিনা? কারণ আমরা তো একটা ধারণা পেয়েছি আসলে কবে নির্বাচন হবে। দেখেন, আমি রাজনৈতিক দুইজন নেতা ওনাদের মতো করে উনি বলেছেন, আমি এই দুই রাজনৈতিক নেতার একটু সামনে একটা জিনিস আনতে চাই, যে গত 16টি বৎসরে আমরা চরমভাবে বৈষম্যর শিকার হয়েছি। বৈষম্য কিভাবে? আপনি যদি চিটাগংয়ের সাথে যদি বগুড়ার চিন্তা করেন, গোপালগঞ্জের সাথে যদি বগুড়ার চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি বগুড়া হওয়ার কারণে, তারেক রহমানের বাড়ি বগুড়া হওয়ার কারণে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত একটি জনপদে পরিণত হয়েছে। এই বৈষম্য থেকে আপনি মুক্তির পথ আপনি খুঁজবেন না, আপনার এই সংস্কারের মধ্যে খুঁজতে হবে যে ভবিষ্যতে যেন গোপালগঞ্জ যেন বঞ্চিত না হয়। আপনি দেখেন চাকরির ক্ষেত্রে যদি আপনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একরকম ভাবে ট্রিট হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরেক রকম ভাবে ট্রিট হয়েছে। তাহলে আমার ছাত্র সন্তানরা যারা 1581 জন রক্ত দিল, কেন দিয়েছিল? শুধু একটি ভোটের জন্য? এই ধরনের অবিচার এবং বৈষম্য যেন তাদের প্রতি না হয়, তার জন্য তারা দিল। তাহলে এলাকা ভিত্তিক বৈষম্য, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্য, এবং এই যে মেধাবীদের চাকরি না হওয়া, বিভিন্ন কোটার নামে, বিভিন্ন গোষ্ঠীর নামে, সিন্ডিকেটের নামে মেধাবীদেরকে বঞ্চিত করা, আবেদ আলী কোটা, এটা ওটার মাধ্যমে আমি মনে করি নির্বাচন তো হতেই হবে, এটা ফার্স্ট প্রায়োরিটি। পাশাপাশি সংবিধান বলেন, বিভিন্ন অর্গান বলেন, এমন বিষয় সন্নিবেশিত করা দরকার যাতে কখনো যেন বগুড়ার মতো আরেকটি জেলা বঞ্চিত না হয়, কখনো যেন আরেকজন নেতার জেলা বঞ্চিত না হয়, কখনো যেন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশি চাকরি পায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম পায়, কখনো যেন বগুড়ার মানুষ হওয়ার কারণে বা গোপালগঞ্জের মানুষ হওয়ার কারণে বেশি চাকরি পায়, দেশের অধিকাংশ ওসিগুলো গোপালগঞ্জের হয়ে যায়, আর বগুড়ার মানুষ চাকরি দাঁড়ালে চাকরি হয় না। এই বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার জন্য আমার সন্তানরা, আমার ছাত্ররা, আমার মেয়েরা যে লাঞ্ছনার শিকার হয়েছে, সেটা নজিরবিহীন। অতএব রাজনৈতিক দলগুলো বা যারা সাংস্কৃতিক সংস্কার কমিশনে আছেন, তারা দয়া করে এই সমস্ত বৈষম্য থেকে জাতিকে উদ্ধার করবেন, রক্ষা করবেন, এবং কোন সরকার যেন এইভাবে জাতিগত বিভাজন, এলাকাগত বিভাজন বা বিভিন্ন জেলার নেতৃবৃন্দের মধ্যে বিভাজন, এই ধরনের অনৈতিক কার্যক্রমে জড়িত হতে না পারে, সেটিও দয়া করে সংস্কারের অংশ হিসাবে অংশীভূত করবেন, সেটাও আমি দাবি জানাচ্ছি। জি স্যার, অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি চমৎকারভাবে সুনির্দিষ্ট করে বৈষম্য এবং পরিস্থিতিগুলো তুলে ধরলেন। আমরাও আশা করব যে এই বিষয়গুলো যেন না থাকে, এবং আমি নিজেও যতটুকু দেখেছি, পড়েছি, জেনেছি যে এবারের কিন্তু এই 4টি সংস্কার কমিশনের যে সুপারিশ করেছেন, সেখানে অনেক
যুগোপযোগী সময়োপযোগী অনেক সুপারিশ আসলে উঠে এসছে। শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর দায়িত্বই থাকবে এগুলো করা। এখন তারা করে কতটুকু সেই পরিবেশ নিশ্চিত করবেন সেটাও কিন্তু তাদের উপর নির্ভর করবে। আপনি স্যার সময় দিয়েছেন ব্যস্ততার মধ্যে, আজকে আপনাকে স্যার আমরা ধন্যবাদ জানাই এবং বিদায় জানাচ্ছি। আগামী অনুষ্ঠানে নিশ্চয়ই আবারও স্যার আপনাকে আমরা পাশে পাবো সেই প্রত্যাশা জানাই। আবারও ধন্যবাদ জানাচ্ছি ডক্টর হাসানাত আলী আপনাকে। ধন্যবাদ আপনাকে। আজিজুল বারী হেলাল এবং সাইফুল হক, আমরা আরও আলোচনা করতে পারবো, অল্প কিছু সময় আমাদের রয়েছে। আমরা আরেকটা বিরতি থেকে ফিরে আসি। দর্শক, আরআইসিএল স্টিল গণতন্ত্রে আমরা বহুদলীয় গণতন্ত্রের চর্চা এবং নির্বাচন সংস্কার সার্বিক বিষয় নিয়ে কথা বলছি। আরও কথা বলতে চাই ছোট্ট একটা বিরতির পর, আশা করি সাথে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি। আরআইসিএল স্টিল গণতন্ত্রে কথা বলছি বহুদলীয় গণতন্ত্রের চর্চা এবং সমসাময়িক রাজনীতির বিষয় নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে সাইফুল হক রয়েছেন, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন আজিজুল বারী হেলাল, তথ্য গবেষণা সম্পাদক বিএনপি, স্বাগত জানাচ্ছি আজিজুল বারী হেলাল আপনাকেও। আমরা একেবারে শেষ পর্যায়ে রয়েছে, ছোট ছোট করে মন্তব্য নিতে চাই, শেষ মন্তব্য হিসেবে নিতে চাই সাইফুল হক, যে মোটা দাগে আমরা যে ঐক্য বলি, যে সংস্কার বলি, সংবিধান, নির্বাচন, আমাদের যে নতুন আকাঙ্ক্ষা, সেখানে যে বাস্তবায়নটা আসলে করার দায়ভার তো শেষে পার্লামেন্ট, রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যেও কি আমরা মনে করি কিনা যে একটা তারা আসলে এটি বাস্তবায়ন করবেন বা তারা একটা ঐক্যমত্যের মধ্যে পৌঁছাবেন, সেটি মনে করেন কিনা? না, আমি তো আশাবাদী যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ধরুন 5ই আগস্টের পরে এখন তো নতুন প্রেক্ষিত, স্বাভাবিকভাবেই দলগুলো তার নিজস্ব রাজনৈতিক এজেন্ডা নিয়ে হাজির হবেন, কর্মসূচি, ভিশন, ইন্ডিপেন্ডেন্টলি তারা কথা বলবেন। এখানে কিছু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। এটাই যে কোনো, যে বললেন না বহুত্ববাদী সমাজের এটাই হচ্ছে বৈশিষ্ট্যের জায়গা। তার মানে গণতন্ত্রের জায়গাটা কি, যে আপনি ভিন্নমতকে আপনি স্পেস দেবেন, ভিন্নমতের কথা আপনি শুনবেন। আপনি আমার সমালোচনা করবার অধিকার যদি নিশ্চিত করা না যায়, তাহলে তো সেটাকে কোনো গণতান্ত্রিক সমাজ বলা যাবে না। মনে করি এইটুকু টলারেন্স আমার মনে হয় যে কিছুটা আমরা অর্জন করছি। ভবিষ্যতে এটা একটা চ্যালেঞ্জ দলগুলোর মধ্যে। আর স্বাভাবিকভাবেই স্টেট একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, তাহলে ফাইনালি স্টেটে প্রধান স্টেক হোল্ডার কারা? ইট ইজ দ্য পলিটিক্যাল পার্টিস। তাহলে তারা কিভাবে করবেন? মানুষের পপুলার ম্যান্ডেট, পপুলার ইলেকশনের মধ্য দিয়ে তারা পার্লামেন্ট গঠন করবেন, তারা আইন প্রণয়নী সংস্থা তারা তৈরি করবেন এবং তারপরে সেখানে সরকার গঠন হবে। আর যে সুতরাং এটা আলটিমেটলি তো রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্বকেই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেদিক থেকে আমার মনে হয় যে আমাদের নানা প্রশ্নে ভিন্নমত, কিছু মতপার্থক্য থাকলেও এই প্রধান প্রশ্নে ব্রডার একটা ঐক্যমতের জায়গাটা আমাদের আছে। আমি মনে করি অন্তর্বর্তী সরকার এটা বিবেচনার মধ্যে রাখছেন। তারা একটা অনির্দিষ্ট কালের জন্য তারা নিশ্চয়ই ক্ষমতায় আসেননি। আপনি যেটা বলছিলেন, তারা ইতিমধ্যে একটা ইলেকশন, একটা আইডিয়া তারা দিয়ে দিয়েছেন। আমরা এখন দেখতে চাইব তারা সুনির্দিষ্টভাবে ইলেকশন কমিশনকে বলবেন 25 সালের কবে কখন তারা নির্দিষ্টভাবে ইলেকশনটা করবেন। ইলেকশন কমিশন যাতে তার কাজের গতিটা বাড়িয়ে 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, যাতে সে নির্বাচনে পথনাকশা ঘোষণা করেন। এই সরকার যদি প্রয়োজনীয় রূপান্তর বা সংস্কারগুলোর মধ্য দিয়ে তারা যেটা ইলেক্টেড পার্লামেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করে যেতে পারেন, তাহলে সরকারকে আমরা সফল হিসেবে আমরা বিবেচনা করব। আমরা দেখতে চাই অন্তর্বর্তী সরকার সফল হবে, কার্যকর হবে। তারা শ্রদ্ধা, ভালোবাসা, মর্যাদা নিয়ে তারা কিন্তু গণতান্ত্রিক উত্তরণে তারা সহযাত্রী হবে। তারা নিশ্চয়ই, আপনি চমৎকারভাবে বললেন। একইভাবে আমরা জনগণ আবার এটাও দেখতে চাই যে যারা দায়িত্বটা নেবেন তারা পরবর্তীতে এর থেকেও যেন ভালো চালান। জনগণ যদি দেখেন যে না তারা আবার ব্যর্থ হচ্ছেন, তাহলে আবারও জনগণ আসলে হতাশই হবেন। আমরা আজিজুল বারী হেলাল রয়েছেন। আজিজুল বারী হেলাল, আপনার কাছে শেষ মন্তব্য নিতে চাই যে শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে নির্বাচনের মধ্য দিয়ে। আপনারা বারবারই রোডম্যাপ চাচ্ছেন। অন্তর্বর্তী সরকার খুব যে বেশি দীর্ঘ সময় বলেছেন সেটিও নয়, কিন্তু তারা হয়তো সেটিকে সুনির্দিষ্ট দিনক্ষণ তারিখ বলেননি। তারা জুন অথবা ডিসেম্বর এর মাঝামাঝি কিছু একটা রেখেছেন। কিন্তু তার থেকে বড় কথা, এখন আপনার একটা ঐক্যমত্যের ভিত্তিতে আসলে নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ, সেটিকে আসলে কিভাবে পরিচালন করা হবে এবং সেটি আসলে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হবে কিনা, সেটা একটা বিষয়। যে দ্রুত নির্বাচন হলো কিন্তু আসলে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হলো না, আবার মানুষ হতাশ হলেন, প্রতারিত হলেন। দেখেন, আমাদের দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনি নিশ্চিত করে বলেছেন যে সামনের নির্বাচন একটা চ্যালেঞ্জ, কারণ
এবং নির্বাচন পরবর্তী সময়টাও চ্যালেঞ্জ, কারণ এখন দেশ গড়ার সময়। জনগণের আশা এবং আকাঙ্ক্ষা হলো আপনাদের নতুন একটি বাংলাদেশ, সমাজ মেরামত, রাষ্ট্র মেরামত, রাজনীতির গুণগত পরিবর্তন। এইসব কিন্তু সব কিছু এই চ্যালেঞ্জকে যদি বিএনপি বা কোনো নির্বাচিত সরকার মোকাবেলা করতে না পারে, যদি এগুলো সমাধান না দিতে পারে, তাহলে আপনি যেটা বলেছেন জনগণদের আবার প্রত্যাখ্যাত হবে। তাই বলে আপনি যদি এখনো মনে করেন যে এই সমস্ত রিফরমেশনগুলো যদি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করবে তারপরে নির্বাচন, তখন আমাদের প্রশ্ন জাগে যে দেখেন না, যে একটা বাংলা প্রবাদ আছে, যে রমণী রাখতে পারে সে চুলও বাঁধতে পারে, অর্থাৎ সংস্কার এবং নির্বাচন একই সাথে চলতে পারে। একটাকে আটকিয়ে আরেকটি চালু করা, এইটা হলো আমাদের গণতন্ত্রের পথে একটা অন্তরায়। সেজন্য বলছি যে আগামী দিনে আমরা যারা নির্বাচিত হবে তারা যদি জনগণের এই আশা আকাঙ্ক্ষাকে পূরণ করতে না পারে, তাহলে সেটা রাষ্ট্রের জন্য দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে একটা ভয়াবহ ব্যাপার হবে, যেটা আমাদের চেয়ারম্যান বারবার বলছেন, তারেক রহমান বারবার বলছেন। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস পরবর্তীতে যে দলই ক্ষমতায় আসুক, বিএনপি সহ যে দলই ক্ষমতায় আসুক, অবশ্যই জনগণের আশা আকাঙ্ক্ষাকে প্রতিস্থাপিত করবে। জি, নিশ্চয়ই আমরাও সেটি আশা করি যে মানুষের আকাঙ্ক্ষার যেন প্রতিফলন হয়, মানুষকে যেন আর প্রতারিত না হতে হয়। আমরা আজিজুল বারী হেলাল এবং সাইফুল হক দুজনকে ধন্যবাদ জানাই আজকের এই আলোচনা আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আড়াইসিএল স্টিল গণতন্ত্রের কথা বলছিলাম, বহুদলীয় গণতন্ত্রের চর্চা, নির্বাচন এবং সংস্কার নিয়ে। আমরা আশা করব যে নতুন যে প্রত্যাশিত বাংলাদেশ, সেই বাংলাদেশটি বহুদলীয় গণতন্ত্রের হোক এবং মুক্ত চর্চার এক দেশ হোক, বৈষম্যহীন বাংলাদেশ হোক, সেই প্রত্যাশা রাখি এবং মানুষকে যেন আর প্রতারিত না হতে হয় সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো আমরা আড়াইসিএল স্টিল গণতন্ত্র এখানে শেষ করছি। আগামীকাল আবারও নতুন অতিথি নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।